হ্যালো স্টুডেন্টস, আমি এমওটি শুরু করেছিলাম আগের ভিডিওতে। আমরা যে দুটো প্রবলেম আগের দিন শিখেছি সেটা হলো H2 এবং H2+। এমওটির সাহায্যে আমরা দেখিয়েছিলাম যে এর বন্ড অর্ডার 1 আর ভিবিটি এর এক্সিস্টেন্সকে প্রুফ করতে পারছে না, কিন্তু এটা এক্সিস্ট করে। এমওটির সাহায্যে এটা দেখা গেল যে হ্যাঁ, এটা এক্সিস্ট করবে। আমরা দেখেছিলাম H2-তে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস হচ্ছে 0, অর্থাৎ এটা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু H2+-এ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 1, তাহলে এটা কি হবে, এটা হবে প্যারাম্যাগনেটিক। হোমওয়ার্ক দেওয়া ছিল, যেটা ভিবিটির একটা লিমিটেশন, সেটা হচ্ছে He2 এটা এক্সিস্ট করে কিনা দেখব। তাহলে হিলিয়াম, তার কনফিগারেশন 1s2। এবার এটা এনার্জির অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে যে AO অফ হিলিয়াম, অর্থাৎ হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক কক্ষক। এটা আরেকটা হিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এটা 1s, এটা 1s। এবার একটা ফেজে মিট করবে, তাহলে কি হবে, বন্ডিং, আর একটা হবে অ্যান্টি বন্ডিং। এখানে কটা ইলেকট্রন আছে, দুটো, এখানে আছে দুটো। বন্ডিংটার কি নাম, সিগমা 1s, অ্যান্টি বন্ডিংয়ের নাম সিগমা 1s স্টার। তাহলে বন্ড অর্ডার কি করে বের করব, হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। টোটাল কটা ইলেকট্রন হলো, চারটে ইলেকট্রনকে এমওতে সাজাতে হবে। এটা হচ্ছে এমও। কি কি প্রিন্সিপাল দিয়ে ইলেকট্রন ফিলিং হবে সেটা আগের দিন বলেছিলাম। যেভাবে নর্মাল অ্যাটমে ইলেকট্রন ফিলিং হয় ঠিক সেই নিয়ম এখানেও কাজ করবে। সেটা হচ্ছে আব্বাও প্রিন্সিপাল, অর্থাৎ লো এনার্জি আগে ফিল আপ হবে, তারপর হাই এনার্জি। নেক্সট পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, অর্থাৎ একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। আর হুমস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। যদি ডিজেনারেট অরবিটাল থাকে, সেই এক্সাম্পল আমরা আসছি কিছুক্ষণ পরেই, অর্থাৎ সেম এনার্জির অরবিটাল যদি থাকে, তাহলে প্রথমে একটা অরবিটালে পেয়ারিং না হয়ে একটা একটা করে দুটোতেই অকুপাই হবে, বা জটা আছে প্রত্যেকটাতে একটা একটা করে ফিল আপ হবে, তার পেয়ারিং স্টার্ট হবে। দ্যাট ইজ হুমস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। তাহলে চারটে ইলেকট্রনের প্রথমটা যাবে কোথায়, এখানে যাবে, সেকেন্ড এখানে, থার্ড এখানে, ফোর্থ এখানে। তাহলে এটা পাবো আমরা হাফ ইন্টু 2 - 2 = 0। বন্ড অর্ডার 0 মানে দেয়ার উইল বি নো বন্ড বিটুইন 2 He অ্যাটমস। অর্থাৎ এখান থেকে প্রমাণ হচ্ছে যে He2 will not exist and MOT is in good agreement with VBT here। অর্থাৎ MOT VBT এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টকে কি করছে, দুটোকেই MOT স্যাটিসফাই করছে। VBT বলছে He2 সম্ভব নয়, He ইজ মোনোঅ্যাটমিক। এক্সপেরিমেন্টও তাই বলছে যে হিলিয়াম গ্যাস মোনোঅ্যাটমিক অবস্থায় থাকবে, এটা ডায়াটমিক বা ট্রায়াটমিক হবে না, এর অ্যাটমিসিটি সবসময় 1 হবে। MOT দুটোকেই কিন্তু অ্যাকর্ড করছে, অর্থাৎ MOT ঠিক আছে। নেক্সট আমরা বলেছিলাম, আচ্ছা এবার যদি জিজ্ঞাসা করে যে এর ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, তাহলে He2 তো এক্সিস্টই করে না, তাহলে H এর কী হবে, এর কনফিগারেশনটা দেখতে হবে। এটা হচ্ছে 1s2। তাহলে এটা যদি আমি ঘর এঁকে দেখাই,
দুটো ইলেকট্রন আছে, পেয়ার্ড হলে নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এটা হবে ডায়াম্যাগনেটিক। বেশ, এবার যদি He2+ হয় তাহলে একটা He লাগবে আর একটা He+ লাগবে, অর্থাৎ 2 - 1 1s1, এখানে একটা ইলেকট্রন আছে। He2+ কে আমরা বলবো He+, অর্থাৎ একটা He এবং একটা He+, তার মধ্যে রিয়াকশন হলে He2+ পাওয়া যাবে। তাহলে এটা যদি He+ হয় তাহলে আমরা একটা ইলেকট্রন পাবো। টোটাল কটা হলো? তিনটের কিভাবে ফিলিং হবে? 1 2 and 3, এটা থাকবে না। তাহলে এখানে কি হবে? এটা হবে 2 - 1, তাহলে এটা হবে হাফ ইন্টু 1, সো ইট ইজ 0.5। তাহলে বন্ড অর্ডার হলো নট ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো অ্যাটমের মাঝে, দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু ইলেকট্রন ক্লাউড থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাজ পার মলিকুলার অরবিটাল থিওরি He2+ will exist and it was actually synthesized in laboratory। তাহলে He2+ কে সিনথেসাইজ করা গেছে, তাহলে এক্সপেরিমেন্টাল যে ক্লেম যে He2+ সম্ভব, though it is unstable, it has transient existence, it can be synthesized, hence it is real. It is not the case that He2+ does not exist. It is available, it can be synthesized. Now VBT is opposing the concept that, and it is saying that He2+ will not exist, but through MOT it can be clarified. দুটো নিউক্লিয়াসের মাঝে যদি ইলেকট্রন ক্লাউড থাকে তাহলে কিন্তু মলিকিউলটা তৈরি হবে। এবার 2 সেন্টার 2 ইলেকট্রন সিস্টেম হলে তখন মলিকিউলটা স্টেবল, অর্থাৎ বন্ডটা স্টেবল বন্ড, কিন্তু এখানে 2 সেন্টার 1 ইলেকট্রন হয়েছে, একটা আরেকটাকে কেটে ফেলছে, একটা দিয়েই বন্ডটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বন্ডটা দুর্বল হলেও মলিকিউলটাকে তৈরি করা যাবে। এবার যদি ম্যাগনেটিক প্রপার্টি বলি তাহলে এখানে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সো He2+ is paramagnetic, it is not diamagnetic. The species is paramagnetic since the antibonding is containing one unpaired electron. এর অ্যান্টিবন্ডিং অরবিটালটাতে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, যার জন্য He2+ সিস্টেমটাকে কী পাবো আমরা? প্যারাম্যাগনেটিক পাবো। হিলিয়ামের পর হচ্ছে লিথিয়াম, Li2। তাহলে Li এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আগে দেখে নিই। এটা হচ্ছে 1s2 2s1, তাহলে এখানে 1sও আছে আবার 2sও আছে। তাহলে এটা যদি 1s হয়, এটা যদি 2s হয়, এটা লিথিয়ামের AO, একই এনার্জি হবে, এটা 2s। যদি একটু আপ ডাউন হয়, আমার এখানে প্যারাল্যাক্স এরর হচ্ছে, এটা কিন্তু তোরা তো সামনে থেকে করবি খাতায়, ওটা কিন্তু হাইটটা সেম রাখার চেষ্টা করবি। এদিকে ওয়াই অ্যাক্সিসটা দিতে হবে, ভুলে গেলে হবে না। এবার এটাও হচ্ছে Li এর অ্যাটমিক অরবিটাল, আর এখানে তৈরি হবে MO। এটা একটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো, তাহলে এটার নাম হবে কি? σ1s, σ1s স্টার, এটার নাম হবে σ2s, σ2s স্টার। তাহলে 1s এর বন্ডিং, 1s এর অ্যান্টিবন্ডিং, তারপর 2s এর বন্ডিং, 2s এর অ্যান্টিবন্ডিং।
ইলেকট্রন 2 আর 1 3। আচ্ছা এখানে কটা আছে? এখানে আছে দুটো, এখানে আছে একটা, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 3 আর 3 6। ফিলিং করব, 1 এখানে ঢুকলো, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে। এর কনফিগারেশন কি হবে? এটা কনফিগারেশন হবে সিগমা 1s2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, sigma 2s star 0. What will be the bond order of this molecule? Half into number of electrons in the bonding molecular orbital. সেটা এখানটা আর এখানটা কাউন্ট করতে হবে। এটা বন্ডিং, এটা বন্ডিং, তাহলে 2 আর 2 4 হলো। অ্যান্টি বন্ডিং বিয়োগ যাবে, অ্যান্টি বন্ডিং দুটো আছে কিন্তু একটা ফিল আপ আছে, তাহলে দুটো ইলেকট্রন বিয়োগ যাবে। হাফ ইন্টু 2, সো ইট ইজ 1.0। তাহলে Li2 এক্সিস্ট করবে, এর বন্ড অর্ডার হচ্ছে 1.0। ডায়ানা প্যারা হবে, নো আনপেয়ার্ড ইলেকট্রনস in this system, so it will be diamagnetic. This system will be feebly repelled in a magnetic field. Next আমরা করব বেরিলিয়াম 2। তাহলে বেরিলিয়াম যদি নিই তাহলে এটা কি হবে? এটা হবে 4, তাহলে 1s2 2s2। এটা বেরিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, এটা বেরিলিয়ামের অ্যাটমিক অরবিটাল, তাহলে এটা 1s2 2s2 হবে। টোটাল ইলেকট্রন কত হবে? 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কি হবে? এটা 4 - 4 হয়ে যাবে, কারণ বন্ডিংয়ে দুটো দুটো চারটে রয়েছে, অ্যান্টি বন্ডিংয়ে দুটো দুটো চারটে রয়েছে, তাহলে 4 - 4। তাহলে এটা হাফ ইন্টু 0, সো ইট উইল বি 0.0। সো Be2 উইল নট এক্সিস্ট, Be2 থাকবে না, কারণ এখানে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড আমরা পাচ্ছি না। ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হবে? সব ইলেকট্রনগুলোই পেয়ার্ড থাকবে। ডায়াম্যাগনেটিক, এখানে তো মলিকিউলটা তৈরি হচ্ছে না, তাহলে বি এখানে দুটোই হচ্ছে পেয়ার্ড, তাহলে এটাও ডায়াম্যাগনেটিক থাকবে। বিটা, Be2 তো কোনো অস্তিত্বই নেই। নেক্সট হচ্ছে B2, বোরনের কনফিগারেশন 1s2 2s2 2p1। 1s এর যেহেতু 2 আছে তাহলে ওর বন্ডিংয়েও দুটো হবে, অ্যান্টি বন্ডিংয়েও দুটো হবে, ফলে এটার জন্য কোনো বন্ড অর্ডার আমরা পাবো না। কারণ দেখেছি আগেরটাতে যে যখন আমরা 1s আঁকছিলাম তখন 1s এর বন্ডিং অ্যান্টি বন্ডিং দুটোই ভর্তি ছিল, তাই 1sটাকে এবার অ্যাভয়েড করব। আঁকলে আঁকা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটার আর কোনো প্রয়োজন নেই। এবার এইটাকে আমরা বলবো 2s। এটা কার অ্যাটমিক অরবিটাল? একটা বোরনের। এর পাশাপাশি একটা থাকবে, সেটা হচ্ছে যে একই জিনিস 2s, অ্যাটমিক অরবিটালটা কার? বোরনের। এখানে থাকবে 2p, 2p তিনটে আছে। এইভাবে আঁকলে একটা ভুল হতে পারে, সেটা হচ্ছে যে এটা তো এনার্জির অ্যাক্সিস, তাহলে এই যে ওপর নিচে হলো তাহলে এনার্জির পার্থক্য বোঝাবে, কিন্তু এত ঘন করে আঁকলে সেটা বোঝায় যে এনার্জির ডিফারেন্স নেই। তবু এটাকে, এই ডিসপিউটটাকে, এই কন্ট্রোভার্সিটাকে এড়াবার জন্য বেটার হচ্ছে এইভাবে লিখে দেওয়া। যেটা বলছিলাম, সেম এনার্জির অরবিটালকে ডিজেনারেট অরবিটাল বলে, তাহলে এই তিনটে হচ্ছে ডিজেনারেট অ্যাটমিক অরবিটাল। কি নাম? 2p। অ্যাটমিক অরবিটাল এখানে লেখাই আছে, আর লিখছি না, এখানেও হবে। এটা হচ্ছে 2p। 1s এর ব্যাপারটা তলায় মিটে গেছে, ওটা যতগুলো বন্ডিংয়ে ঢুকবে ততগুলোই অ্যান্টি বন্ডিংয়ে ঢুকবে, ফলে ওর জন্য কোনো বন্ড অর্ডারে কন্ট্রিবিউশন আমরা পাবো না। তাহলে এখানে 2s2 আছে আর 2p1 আছে, 2s2 আছে, 2p1 আছে। এবার যখন দুটো বোরন মিট করবে তাহলে এই দুটো নিউক্লিয়াস দিয়ে একটা
স্ট্রেট লাইন আমি পাস করাতে পারবো, অর্থাৎ পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে যে কোনো একটা দিয়েও কি করবে, সিগমা বন্ড তৈরি করবে। তাহলে আমি যদি বন্ড অ্যাক্সিসটাকে এক্স ধরে নিই, তাহলে জেড এবং ওয়াই কি হবে, পাই বন্ড তৈরি করবে, কারণ এগুলোর ক্ষেত্রে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হবে। যদি আমি জেডটাকে বন্ড অ্যাক্সিস ধরতাম তাহলে সিগমা বন্ডটা জেড বরাবর হতো। এটা কোনো মানে ম্যান্ডেটরি রুল নেই যে পিএক্সটাই সিগমা বন্ড করবে, আমি যেদিকে বন্ড অ্যাক্সিসটাকে ধরবো সেইটা সিগমা বন্ড তৈরি করবে। ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে বন্ড অ্যাক্সিস, তাহলে পিএক্স উইল এনগেজ ইন সিগমা বন্ড ফরমেশন অ্যান্ড পিওয়াই অ্যান্ড পিজেড উইল এনগেজ ইন পাই বন্ড ফরমেশন। তাহলে তার আগে এটা সেরে নিই, পরীক্ষায় একটা কাজ করতে হবে, এই গ্যাপটাকে বেশি রাখার চেষ্টা করতে হবে। গ্যাপ যদি বেশি থাকে তাহলে ছবি আরও ক্লিয়ার হবে। যতটা নামবে ততটাই ওঠাতে হবে। একটু ভুল হলো, মোটামুটি ঠিক আছে। এবার সিগমা আর পাই এই দুটো বন্ডের মধ্যে কোনটা বেশি ওভারল্যাপিং হয়? সিগমাটা হচ্ছে হেড অন ওভারল্যাপিং, তাহলে এখানে যা ওভারল্যাপিং হবে এখানে ওভারল্যাপিং কিন্তু কম হবে। এখানে যে ছবি দেখানো হলো তাতে কিন্তু ওভারল্যাপ হয়নি, তাহলে এটাকে আরও কাছে আনতে হবে। কাছে যখন আসবে একদম গায়ে গায়ে, তাহলে এটা এতটা ওভারল্যাপিং হচ্ছে, তখন এটা সামান্য একটু হচ্ছে। তাহলে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং সিগমা মাচ মাচ গ্রেটার দ্যান পাই। যত ওভারল্যাপ হবে তত সুপারপজিশনটা আরও ইম্পর্টেন্স পাবে, অর্থাৎ যখন ফেজে মিট করবে তখন যে ইন্টারফারেন্সটা তৈরি হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেটার এক্সটেন্ট আরও বেশি হবে। আবার যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে তখন সেটারও এক্সটেন্টটা বেশি হবে। অর্থাৎ সিগমার ক্ষেত্রে দুটোরই ইন্টেন্সিটিটা বেশি। সিগমার ক্ষেত্রে যেহেতু ওভারল্যাপিং বেশি, ওর যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করছে সিগমা 2px, সেটা অনেক বেশি এফেক্টিভ হবে, ফলে এটা অনেকটা স্টেবল হবে। এটা সিগমা 2px। এটাই আমি সিগমা 2pz লিখতাম যদি আমি বন্ড অ্যাক্সিসটাকে জেড ধরতাম। আর যখন এটা আউট অফ ফেজে মিট করবে তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে তৈরি করবে অ্যান্টি বন্ডিং, এটারও এনার্জিটা খুব বেশি হবে। এটা খুব বেশি স্টেবল হবে, এটা খুব বেশি আনস্টেবল হবে। তাহলে এটা হবে সিগমা স্টার 2px। পায়ের ক্ষেত্রে ওভারল্যাপিংয়ের এক্সটেন্ট কম, ফলে পাইটা যখন তৈরি হবে তখন খুব বেশি স্টেবল হবে না। একইভাবে যখন অ্যান্টিবন্ডিংটা তৈরি হবে তখন সেটা খুব বেশি আনস্টেবল হবে না। যেহেতু ওভারল্যাপিংটাই হচ্ছে সুপারপজিশন, তাহলে ওভারল্যাপ যদি কম হয় তাহলে কনস্ট্রাকটিভটাও কম হবে, ডিস্ট্রাকটিভটাও কম হবে। আবার এর ক্ষেত্রে ওভারল্যাপিংটা বেশি, অর্থাৎ কনস্ট্রাকটিভটাও বেশি হবে, ডিস্ট্রাকটিভটাও বেশি হবে। তাহলে সিগমার ক্ষেত্রে যেটা বন্ডিং সেটা অনেকটা নিচে নামবে, অ্যান্টিবন্ডিংটা অনেকটা উপরে উঠবে। কিন্তু যেটা পাই তৈরি করবে সেটা কি হবে, সেটা খুব বেশি নিচে নামবে না এর মতো, আবার খুব বেশি ওপরে উঠবে না ওর মতো। তাহলে আমরা এখানে পাই দুটোকে পাবো। কেন দুটো পাই বলছি না, একটা বন্ড অ্যাক্সিস দুটো অ্যাটমের মাঝে সম্ভব, তাহলে একটা পি অরবিটাল বিটুইন অ্যামং পিএক্স পিওয়াই অ্যান্ড পিজেড সেটা কি করবে, সিগমা করবে, বাকি দুটো পিওয়াই পিজেড তারা পাই বন্ড করবে এবং তাদের
স্টেবিলিটি আর ডিস্টেবিলাইজেশন দুটো কিন্তু এর মতো হবে না। ঠিক আছে, নাম কি হবে? এর নাম হবে পাই 2py পাই 2pz, এটার নাম হবে পাই স্টার 2py পাই স্টার 2pz। তাহলে দুটো আমরা পেলাম ডিজেনারেট মলিকিউলার অরবিটাল, একই শক্তি এরও তাই, কারণ শুধু অ্যাক্সিসটা ডিফারেন্ট, আর কোনো কিছু ডিফারেন্স নেই। এবার পাই বন্ডের ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং এবং বন্ডিংটা কেমন দেখতে হয় সেটা আমরা করিনি, সেটা একটু এই প্রসঙ্গে করে নিই। সিগমা বন্ধন অলরেডি তৈরি হয়ে আছে, এবার পাই বন্ড হবে। এটা সিগমা বন্ড, এটা অলরেডি তৈরি হয়ে আছে, এটা আমরা দেখিয়েছি। পাই বন্ড যখন হবে তখন দুটো পি অরবিটাল তাদের সাইড ওয়াইজ ওভারল্যাপিং হবে। এবার এটা প্লাস দিয়েছি মানে আমি আগের দিন বলেছিলাম যে এটা কিন্তু কোনোভাবেই আধান নয়, এটা ফেজ অফ দ্য ওয়েভ ফাংশন। দুটো একই সাইনে আছে, অর্থাৎ এরা ফেজে মিট করছে। ফেজে মিট করলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেক্ষেত্রে আমরা যে পাই বন্ডটা পাবো সেটা এরকম দেখতে হবে। এইটা হচ্ছে পাই বিএমও, পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, যেটা হচ্ছে এটা এবং এটা। এবার যদি এরা আউট অফ ফেজে মিট করে তখন কি হবে? তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মাঝে এই অরবিটালের জন্য কোনো ইলেকট্রন থাকবে না, সিগমারটা থাকবে, কিন্তু পাই যেটা তৈরি হচ্ছে তার জন্য নিউক্লিয়াসের মাঝে কোনো ইলেকট্রন ক্লাউড আমরা পাবো না। তাহলে যখন আউট অফ ফেজে মিট করলো তখন বন্ডটাকেও ডিস্ট্রয় করবে, আর যখন ফেজে মিট করলো তখন বন্ডটাকেও কনস্ট্রাক্ট করবে। এটার নাম হচ্ছে পাই স্টার এবিএমও, অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল, যেটা হচ্ছে এটা আর এটা। আবার বলছি, সিগমার বেশি ওভারল্যাপিং, তাই ওর ভালোটাও বেশি হয়েছে অর্থাৎ স্টেবল, খারাপটাও বেশি হয়েছে আনস্টেবল। আমি যদি একটা খারাপ ছেলের সঙ্গে খুব ভালো করে মিশি তাহলে আমি বেশি খারাপ হয়ে যাব, আবার যদি একটা ভালো ছেলের সঙ্গে খুব বেশি করে মিশি তাহলে ভালো ছেলে হয়ে যাব। আবার যদি খারাপ ছেলেটার সঙ্গে অল্প মিশি তাহলে অল্প খারাপ হব, ভালো ছেলেটার সাথে যদি অল্প মিশি তাহলে অল্প ভালো হব, তাই না? তাহলে যখন সিগমা বন্ড হচ্ছে তখন ওভারল্যাপিংটা যেহেতু হাই এক্সটেন্টে হচ্ছে তখন ভালোটাও বেশি হবে, খারাপটাও বেশি হবে। বেশি করে যদি মিশি, ভালোর সাথে মিশলে বেশি ভালো হবে, খারাপের সাথে মিশলে বেশি খারাপ হবে। পাই বন্ড যখন হচ্ছে তখন অল্প ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ অল্প মিশছি, তখন কনস্ট্রাকটিভ হলে অর্থাৎ ভালো ছেলের সাথে মিশলে অল্প স্টেবল হবে, অল্প ভালো হবে, খারাপের সাথে মিশলে অ্যান্টিবন্ডিংয়ের ক্ষেত্রে অল্প আনস্টেবল হবে। তাই পাই এবং পাই স্টার সবসময় সিগমা সিগমা স্টারের মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকবে, এইভাবে। বোঝা গেছে? তাহলে ইলেকট্রনটা কাউন্ট করে নেওয়া যাক। আমরা 1s এর ছবি আঁকিনি, তাই 1sকে ধরবো না। 2s2 2p1 অর্থাৎ 3 আর 3 6 দুটো আছে যেহেতু, তাহলে এখানে এমও তৈরি হলো
নামগুলো লিখে দিই, এটা সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, এটা সিগমা 2p, এগুলো তো নাম লেখা হয়ে গেছে। 6টা তাহলে কি হবে? 1 2 3 4 5 6। বোঝা গেছে? আমরা B2-র কটা পেয়ার দেখতে পাচ্ছি? 3টে পেয়ার, তার মধ্যে একটা অ্যান্টিবন্ডিংয়ে, বাকিটা বন্ডিংয়ে। তাহলে বন্ড অর্ডার যেভাবে বের করা উচিত সেভাবে আমরা বের করব, কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন একটাও দেখতে পাচ্ছি না। আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তাহলে B2 কি হবে? ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে যে ইট ইজ নট ডায়াম্যাগনেটিক, রাদার B2 ইজ প্যারাম্যাগনেটিক। তাহলে এটা একটা সমস্যা হলো। আবার প্যারাম্যাগনেটিক শুধু নয়, এই যখন আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে বের করা হচ্ছে তখন দেখা যাচ্ছে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এরপর চেষ্টা করা হলো C2, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা থিওরিটিক্যাল প্রেডিকশন, যেটা মিলছে না এক্সপেরিমেন্টের সাথে। C2-র ক্ষেত্রে কি হবে? 2s2 2p2, তাহলে এটা কার্বন, এটা কার্বন, তাহলে 2p2 এরকম হবে। টোটাল ইলেকট্রন কত হলো? শুধু আমরা এই দিকটা দেখব, ভ্যালেন্স সেলটাকে এঁকেছি, পেনাল্টিমেট সেলটাকে আঁকিনি। তাহলে 2 আর 2 4, একটার জন্য 2টো আছে, তাহলে 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6। এইবারে হুন্ডের মাল্টিপ্লিসিটি রুলটা কাজে লাগবে। 6 হলো, 7 এখানে আসবে, 8 কিন্তু এখানে পেয়ারিং হবে না। অ্যাকর্ডিং টু হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল, ফার্স্ট অল দ্য ডিজেনারেট অরবিটালস উইল বি singly occupied, then it will start pairing। তাহলে 8 নম্বর ইলেকট্রনটা এখানে চলে যাবে। তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আমরা পাচ্ছি? 2টো আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি এবং 2টো পাচ্ছি। তাহলে এটা কি হবে? এটা হবে প্যারাম্যাগনেটিক। C2 হওয়া উচিত প্যারাম্যাগনেটিক, 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখছি আমরা যেটা নয়, এক্সপেরিমেন্ট করে পাচ্ছি ডায়াম্যাগনেটিক। এবং এটা আমরা দেখছি যে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন থাকা উচিত, কিন্তু সেটা মিলছে না। এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে ডায়া হওয়া উচিত। তাহলে পুরো উল্টো হয়ে গেল। B2-র MOT বলছে ডায়াম্যাগনেটিক হওয়া উচিত, কিন্তু হয়ে যাচ্ছে আসলে প্যারাম্যাগনেটিক। C2-র ক্ষেত্রে MOT বলছে প্যারাম্যাগনেটিক, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে ডায়াম্যাগনেটিক। এরপর নাইট্রোজেনটা দেখা যাক। নাইট্রোজেনের কনফিগারেশন 1s2, 2s2, 2p3। তাহলে n এটা 2p3 হলো, 2p3 হলো। তাহলে মোট কটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে? 2 আর 3 5, 5 আর 5 10, 1 2 3 4 5 6 7 8 9 10। নাইট্রোজেন কি হওয়া উচিত? N2 ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। MOT কি বলছে? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে ডায়াম্যাগনেটিক। এক্সপেরিমেন্ট কি বলছে? এক্সপেরিমেন্টও একই কথা বলছে। MOT যা বলছে এক্সপেরিমেন্ট তাই বলছে। আমরা আগে দেখেছি মলিকুলার অরবিটাল থিওরির শুরুতে, যখন আমরা ভিভিটি লিমিটেশনগুলো পড়ছিলাম,
তখন দেখেছি যে N2 ডায়াম্যাগনেটিক হয় এবং সেটা মিলে যাচ্ছে। তাহলে এখানে একটা ডিসপিউট তৈরি হচ্ছে। এখন আরেকটা সমস্যা হলো যে নাইট্রোজেনকে পাওয়া যাচ্ছে কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ compared to oxygen and other nearby elements, nitrogen is found to be, dinitrogen is found to be chemically inert, অর্থাৎ নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে এইভাবে ভাবলে হবে না যে এটা হিলিয়াম বা আর্গনের মতো আচরণ করে। হিলিয়াম আর্গন তো রিয়াক্টই করে না, ওরা টোটালি ইনার্ট। কিন্তু নাইট্রোজেনের যে কেমিক্যাল ইনার্টনেস, এটা বলতে চাইছি যে ভিগোরাস কন্ডিশনে বিক্রিয়া করে, নর্মাল কন্ডিশনে বিক্রিয়া করে না। আমরা যদি এভলিউশনটা মাথায় রাখি যে আস্তে আস্তে এককোষী প্রাণী থেকে আজকের মানুষ, তাহলে এই যে আমাদের যে রেসপিরেশনের যে সিস্টেমটা, সেখানে যে অক্সিজেনকে চয়েস করেছে এভলিউশন অ্যাজ দ্য গ্যাস দ্যাট ইজ রেসপন্সিবল ফর রেসপিরেশন, সেখানে নাইট্রোজেন বেশি থাকা সত্ত্বেও কেন নাইট্রোজেনকে সিলেক্ট করলো না প্রকৃতি? প্রকৃতি অক্সিজেনকে সিলেক্ট করলো কিন্তু নাইট্রোজেনকে সিলেক্ট করলো না। অথচ নাইট্রোজেন আছে প্রায় 80%, অক্সিজেন তার 4 ভাগের 1 ভাগ আছে। তার কারণ ডাইঅক্সিজেন ইজ রিঅ্যাক্টিভ অ্যান্ড ডাইনাইট্রোজেন ইজ হাইলি ইনার্ট। কখন এই নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? যখন আমরা ম্যাগনেসিয়ামের ফিতাকে আগুন জ্বালিয়ে বাতাসে ধরি তখন কিছুটা নাইট্রোজেন বিক্রিয়া করে। যখন আকাশে বাজ পড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময়, তখন বাজ পড়ার সময় কিছুটা নাইট্রোজেন বিক্রিয়া করে। জেট প্লেন গেলে জেট প্লেনের গায়ে যে ফ্রিকশনটা হয় সেই হিট থেকে তৈরি হয়। আবার কিছু লেগুমিনাস প্লান্ট আছে যাদের রুটে একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। তাহলে নাইট্রোজেন বিক্রিয়া করতে চায় না। এই ব্যাপারটার এক্সপ্লানেশন যদি আমরা এমওটি থেকে পেতে চাই, তাহলে একটা এক্সপ্লানেশন আসছে যে নাইট্রোজেনের সমস্ত ইলেকট্রনগুলো ওদের যে অ্যাটমিক অরবিটাল তার যে এনার্জি সেখান থেকে নিচে নেমেছে, অর্থাৎ মলিকিউলটা তৈরি হওয়ার সময় স্টেবল হয়েছে। এই স্টেবিলিটির জন্য ডাইনাইট্রোজেন ইজ কেমিক্যালি ইনার্ট। অর্থাৎ এখান থেকে যদি ইলেকট্রন বের করতে হয় বা একে যদি পার্টিসিপেট করাতে হয়, তাহলে এই ইলেকট্রনগুলোকে আবার এখানে নিয়ে আসতে হবে, এক্সাইট করতে হবে। তাহলে এটা একটা কারণ ফর দ্য ইনার্টনেস অফ নাইট্রোজেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড আছে, আবার ডাইনাইট্রোজেনেও ট্রিপল বন্ড আছে। ডাইনাইট্রোজেনের যে ট্রিপল বন্ড আছে সেটা আমরা ভিভিটিতে দেখেছি। আমরা এমওটির সাহায্যে একবার এক্ষুনি দেখে নিতে পারি যে বন্ড অর্ডার অফ ডাইনাইট্রোজেন কেমন হবে। এটা হাফ ইন্টু বন্ডিং মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। তাহলে বন্ডিং কত? 2, 2 আর 2 4, 4 আর 4 8, এরা হচ্ছে বন্ডিং। অ্যান্টিবন্ডিং কত? শুধু 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ গেল, তাহলে 6/2 অর্থাৎ 3 মিলে যাচ্ছে। তাহলে যদি ট্রিপল বন্ড হয় তাহলে একটা সিগমা দুটো পাই। অ্যাসিটিলিনের ক্ষেত্রেও একটা সিগমা দুটো পাই। এই দুটো পাই বন্ড থাকার জন্য অ্যাসিটিলিন কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে একই on the same line of argument we can say that dinitrogen must have been reactive. এর যেহেতু দুটো পাই বন্ড আছে, পাই বন্ড হচ্ছে উইক বন্ড, কারণ তাদের ওভারল্যাপিংয়ের এক্সটেন্টটা কম, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়। তাই অ্যাসিটিলিন যেহেতু রিঅ্যাক্টিভ, লেস ইনার্ট, তাহলে এরও তাই হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে নাইট্রোজেন ইনার্ট। তাহলে এনার্জির দিক দিয়ে একটা এগ্রিমেন্ট পেলেও কিন্তু যেহেতু এর বন্ড অর্ডার 3 অর্থাৎ একটা সিগমা হবে, দুটো পাই হবে, এতগুলো পাই বন্ড থাকা সত্ত্বেও ইনার্ট কেন, সেটা কিন্তু এই এমওটি থেকে এক্সপ্লানেশনটা আসছে না। তাহলে আপাতত 3টে ডিসপিউট। একটা B2 ডায়াম্যাগনেটিক পাচ্ছি এখান থেকে, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে প্যারাম্যাগনেটিক। C2 প্যারাম্যাগনেটিক পাচ্ছি এমওটি থেকে, এক্সপেরিমেন্ট বলছে ডায়াম্যাগনেটিক। আর নাইট্রোজেনের ইনার্টনেসের কোনো
সলিড এক্সপ্লানেশন নেই। তখন এই এমওটি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করা হয়েছিল সেটাকে আবার খুঁটিয়ে দেখা হলো। তখন একটা নতুন রুল পাওয়া গেল, এমন নয় যে জোর করে দেওয়া হয়েছে, একটা নতুন রুল পাওয়া গেল। তাতে দেখা গেল যে অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি রিপেল ইচ আদার। এখন এটা করার জন্য আমি এই আশেপাশের লেজুরগুলোকে একটু মুছে দিই। এগুলো কিন্তু পরীক্ষায় আঁকতে হবে, আমি জাস্ট এখানটাতে আমি অন্য জিনিসটার ওপর গুরুত্ব দিতে চাইছি বলে আমি শুধু এমোগুলোকে রাখলাম। ঠিক আছে, শুধু এমোগুলোকে রাখলাম, বাকি জিনিসগুলোকে রাখছি না। যে রুলটার কথা বলছি সেটা হচ্ছে নন ক্রসিং রুল ইন কোয়ান্টাম মেকানিক্স। সেটা স্টেটমেন্ট হচ্ছে অরবিটালস অর্থাৎ মলিকুলার অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি repel each other. According to non-crossing rule of quantum mechanics, molecular orbitals having identical symmetry repel each other. অর্থাৎ যাদের সিমেট্রি এক হবে তারা পরস্পরকে রিপেল করবে। এবার সেই রিপালশনের ফলে কি হচ্ছে সেটা একটু দেখি। এখানে কার কার সিমেট্রি একই আছে সেটা আগে দেখব। সিগমা 2s কেমন করে তৈরি হয়? সিগমা 2s হচ্ছে এটা একটা 2s আর এটা একটা 2s, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম। অর্থাৎ এর সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে। সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মাঝে একটা ইলেকট্রন ক্লাউড এরকম সিলিন্ডারের মতো রয়েছে, এটাকে বলছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। এবার সিগমা 2pxটাকে দেখা যাক। সিগমা 2px কেমন হবে? আমি এটা মুছে দিই, তাহলে আমি একটু জায়গা পাবো। যখন সিগমা 2px তৈরি হচ্ছে তখন দুটো 2px এর মধ্যে ফেজে ওভারল্যাপ হচ্ছে। তাহলে এখানেও কি হলো? এখানেও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি তৈরি হলো। তাহলে এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা 2px। এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, অর্থাৎ ঘোরালে কোনো পরিবর্তন নেই। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি, মার্কিং করে রাখলাম সিগমা 2s আর সিগমা 2px। এবারে যখন আউট অফ ফেজে মিট করবে তখন কি হবে? অর্থাৎ এটা যদি মাইনাস হয়, এটা যদি প্লাস হয়, তখন দেখা যাচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড থাকছে না, একটা নোডাল প্লেন পেরিয়ে যাচ্ছে। নোডাল প্লেন মানে হচ্ছে যে প্লেনটাতে কোনো ইলেকট্রন ক্লাউড পাওয়া যাবে না।
ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফলে মাঝের ইলেকট্রন ক্লাউডটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিগমা স্টার 2px। আবার এটার ক্ষেত্রে কেমন হচ্ছে, আচ্ছা এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এরকম হয়ে যাচ্ছে। এখানেও তাই কি হচ্ছে, একটা নোডাল প্লেন এইদিকে পাস করছে। তাহলে এটারও সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে, কিন্তু মাঝে নোডাল প্লেন রয়েছে, এরও মাঝে নোডাল প্লেন রয়েছে। তাহলে সিগমা স্টার 2s আর সিগমা স্টার 2px এদেরও কি হচ্ছে, একই সিমেট্রি রয়েছে। তাহলে এটাকে আমি মার্ক করছি। আচ্ছা এই স্টার গুলিয়ে ফেললে হবে না, এটা আমি সিমেট্রি সেম যাতে তাদেরকে মার্কিং করছি। তাহলে সিগমা স্টার 2s কোনটা, এইটা, তাহলে এটাকে মার্কিং করলাম, আর সিগমা স্টার 2px এটাকে মার্কিং করলাম। তাহলে অরবিটালস হ্যাভিং সেম সিমেট্রি রিপেল ইচ আদার, অর্থাৎ এরা পরস্পরকে রিপেল করবে। পাই একাধিক নেই, তাই আমি পাইটাকে আঁকিনি, শুধুমাত্র একটা সেট আছে ওরা। তাহলে কার সাথে কার রিপালশন হচ্ছে, এর সাথে এর রিপালশন হচ্ছে। রিপালশন মানে হচ্ছে এর এনার্জি বেড়ে যাবে, এর এনার্জি কমে যাবে, অর্থাৎ পরস্পরের থেকে দূরে সরবে। তাহলে এনার্জির দিক দিয়ে, এটা যেহেতু এনার্জির অ্যাক্সিস, এনার্জির দিক দিয়ে এ নিচে নেমে চলে এলো। তাহলে এটা হয়ে গেল সিগমা 2s, ঠিক আছে, এটা হয়ে গেল সিগমা 2s, নিচে নেমে চলে এলো। এইটা, আচ্ছা এটাকে করে নিই, এটা রিপালশন হলো, এটা যতটা নিচে নামলো এটা ততটা উপরে উঠবে। তাহলে এটা চলে এলো এখানে, সিগমা স্টার 2px, সরি এটা সিগমা 2px। আবার বলছি, এটার সাথে এটা রিপালশন হচ্ছে কারণ এদের সেম সিমেট্রি। তাহলে সিগমা 2s নিচে নেমে গেল, সিগমা 2px ওপর উঠে গেল। এদের মধ্যে যদি রিপালশন হয় তাহলে কি হবে, এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। তাহলে এর এনার্জি বেড়ে গিয়ে এখানে আসবে, এর এনার্জি কমে গিয়ে এখানে আসবে। আর কি হচ্ছে, আর হচ্ছে এটার সাথে এটার, তাহলে এদের মধ্যে যে দূরত্বটা আছে সেটাও বেড়ে যাবে। তাহলে এ নিচে নেমে চলে এলো, এটা হচ্ছে নাম সিগমা স্টার 2s, আর এ ওপরে চলে গেল, এটার নাম হচ্ছে সিগমা স্টার 2px। পায়ের ওপর কোনো প্রভাব পড়েনি। তাহলে পাই কোথায় ছিল, যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ পাই স্টার 2py, পাই স্টার 2pz, আর এটা যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ পাই 2py, পাই 2pz। আরেকবার দেখিয়ে দিই, এইটা নিচে নেমে গেছে রিপেল করে, এইটা ওপরে উঠে গেছে রিপেল করে। তাহলে এদের মধ্যে দূরত্বটা বাড়লো, তবেই রিপালশন। এইটা নিচে নেমে গেছে রিপেল করে, এটা ওপরে উঠে গেছে রিপেল করে। তাহলে এদের মধ্যেও কিন্তু দূরত্বটা বাড়লো। সিগমা স্টার রিপেল ইচ আদার, সিগমা অ্যান্ড সিগমা রিপেল ইচ আদার। বোঝা গেছে? সব একই রইল, শুধু একটা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই সিগমা 2pxটা দুটো যে পাই ছিল তার মাঝে ঢুকে গেছে। প্রথমে ছিল সিগমা 2x, তাই আছে, সিগমা 2s, সিগমা 2sই আছে। তারপরে ছিল সিগমা স্টার 2s, সিগমা স্টার 2sই আছে। তারপরে যেটা সিগমা 2px ছিল সেটা চলে গেল কোথায়, দুটো পায়ের মাঝে, অর্থাৎ পাই এবং পাই স্টারের মাঝে ঢুকে গেল। তারপর তাহলে কি আছে, তারপর পাই আছে, পায়ের পরে সিগমা 2px ঢুকলো, তারপরে পাই স্টার, তারপর সিগমা স্টার 2px। তাহলে এখন এই যেহেতু নন ক্রসিং রুলটাকে আমি ইনকর্পোরেট করলাম, তাহলে এখন আমার ছবি আঁকতে হবে এই মেথডে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে 2p, এটা 2s,
এটা অ্যাটমিক অরবিটাল 2s, এটা 2p, এটা mo, সিগমা 2s, সিগমা স্টার 2s। এবারে কি হবে, আগে পাইটাকে করে নিতে হবে, তাহলে পাই 2py, পাই 2p, আচ্ছা এটা y করি, এটা z করি, এটা পাই স্টার 2py, পাই স্টার 2pz, এটা কোনটা হলো সিগমা 2px, এই যে মাঝে ঢুকে গেল, আর এটা সিগমা স্টার 2px। তাহলে এখন ডায়াগ্রামটা কিন্তু অন্য ধরনের, এখন কিন্তু পাইটার আর স্যান্ডউইচ হয়ে নেই, বরঞ্চ পাই এবং পাই স্টারের মধ্যে সিগমা 2pxটা স্যান্ডউইচ হয়ে আছে। তাহলে এখান থেকে শুরু করা যাক। এবার বোরনটা যদি আমরা প্লেস করি তাহলে হচ্ছে 1s2, ওটা লিখিনি, 2s2 2p1, 2s2 2p1, বোঝা গেছে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 3 আর 3 6, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কি হলো, প্যারাম্যাগনেটিক হলো এবং দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাহলে এই ডিসপিউটটা মিটে গেল। তাহলে এটা এখন প্যারাম্যাগনেটিক, বোঝা গেছে? এবার বন্ড অর্ডার যদি বের করতে বলে, খুব সহজ, কাউন্ট করে নিতে হবে বন্ডিং, এটা 2 আর 2 এ 4, 4 থেকে 2 বাদ যাবে, তার অর্ধেক, তাহলে 1 হবে বন্ড অর্ডার। নেক্সট কার্বনে আসি, কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, তাহলে 2s2 2p2, 2s2 2p2, তাহলে মোট কটা ইলেকট্রন, 4 আর 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে সব হচ্ছে পেয়ার্ড, সো ইট উইল বি ডায়াম্যাগনেটিক। এই ডিসপিউটটাও মরে গেল, ইট ইজ ক্লিয়ার, ওকে? যদি এর বন্ড অর্ডার বের করতে বলে, তাহলে বন্ডিংয়ে আছে 2 এ 4 আর 2 এ 6, 6 থেকে 2 বাদ যাবে, এটা অ্যান্টি বন্ডিং, তাহলে 4/2 হবে, তাহলে 2 এর বন্ড অর্ডার হবে 2, এটা হবে ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেনে আসি, নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3, তাহলে এটা হবে 2p3, তাহলে কটা ইলেকট্রন হলো, 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, বোঝা গেছে? তাহলে 10 যদি হয়, এর বন্ড অর্ডার কী হবে, এখানে 6টা আছে বন্ডিংয়ে, এখানে দুটো আছে, তাহলে 8টা, দুটো অ্যান্টি বন্ডিং আছে, 8 - 2, 2 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে 3, তাহলে বন্ড অর্ডার 3 হলো। এবার যেটা বলছিলাম যে আগের যে এক্সপ্লানেশন ছিল, যে অ্যাটমিক অরবিটালের যা পজিশন তার রেসপেক্টে ইলেকট্রনগুলো সবই বন্ডিংয়ে এসছে, অর্থাৎ তাদের এনার্জি কমেছে, সেটা ইনার্টনেসের একটা কারণ, যেটা আগের এমওটিতেও ছিল। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, অর্থাৎ যতগুলো মলিকুলার অরবিটাল এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে হাইয়েস্ট ইন এনার্জি সেটা তো এটা, কিন্তু এটা আনঅকুপাইড, এটা ফাঁকা, তাহলে হাইয়েস্ট হবে এবং অকুপাইড হবে, সেটা কোনটা, সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, এটাকে হোমো বলা হয়, সেটা কোনটা হচ্ছে, সেটা হচ্ছে সিগমা 2px। কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস কেস, যেখানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালটা ছিল পাই, আমরা এখন রিয়েল এমওটিতে দেখছি যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল হচ্ছে সিগমা 2px, অর্থাৎ এর বাইরেরটা সিগমা, অর্থাৎ সিগমাটা আগে হাত দিতে হবে, এবং সিগমাটা যেহেতু স্ট্রং সেই কারণে কি হয়,
এর ইনার্টনেসটা ওইখান থেকে আসছে। যেহেতু এটা বেশি ওভারল্যাপিং, বেশি স্ট্রং, সেই কারণে এই সিগমাটার হোমো হওয়ার কারণেই নাইট্রোজেনের ইনার্টনেসটা আসছে। আর ওইটা হচ্ছে মেজর কারণ যে অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনগুলোর পজিশন হচ্ছে এখানে, অর্থাৎ এই এনার্জি থেকে এতটা ড্রপ করছে, এতগুলো ইলেকট্রনের এনার্জি, 6টা ইলেকট্রনের এনার্জি এতটা ড্রপ করছে, ফলে এটা একটা হিউজ স্টেবিলিটির কারণ। আমরা পেয়েছিলাম ডাইনাইট্রোজেন ডায়াম্যাগনেটিক, বার ম্যাগনেট ডুবিয়ে আমরা দেখেছিলাম লিকুইড নাইট্রোজেনে, আমরা এমওটিতেও পাচ্ছি কি ডায়াম্যাগনেটিক। এবার আমাদের একটা লিমিটেশন ছিল ভিবিটির, যে অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেটা ভিবিটি বলছিল না এটা ডায়াম্যাগনেটিক হবে, সেটা দেখা যাক। অক্সিজেনের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট কি বলছিল? ডাইঅক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক উইথ 2 আনপেয়ার্ড ইলেকট্রনস। ভিবিটি বলছিল যে O2 ইজ ডায়া। তাহলে এটা হচ্ছে লিমিটেশন অফ ভিবিটি। এক্সপেরিমেন্ট বলছে O2 ইজ প্যারা উইথ 2 আনপেয়ার্ড ইলেকট্রনস, এটা আমরা দেখেছি। এমওটিতে কি হচ্ছে দেখা যাক। কনফিগারেশন 1s2 2s2 2p4, তাহলে 1s2 আমরা করছি না, 2s2 2p4 এখানেই করি, দেখতে পাওয়া যাবে ভালোভাবে। তাহলে ইলেকট্রন কাউন্টিংটা করা যাক। 4 আর 2 6, 6 2 12, কারণ দুটো আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইঅক্সিজেন ইজ হ্যাভিং 2 আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে ভিবিটির যে লিমিটেশনটা ছিল সেটা মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু দূর করে দিল। তাহলে ডাইঅক্সিজেন ইজ হ্যাভিং 2 আনপেয়ার্ড ইলেকট্রনস ইন ইটস পাই স্টার মলিকুলার অরবিটালস। তাহলে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাচ্ছি, তার মানে এটা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। এবং এক্সপেরিমেন্ট বলেছিল দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেটাও ম্যাচ করে যাচ্ছে। আরও একটা বিষয় এখান থেকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে এর যেটা হাইয়েস্ট অকুপায়েড মলিকুলার অরবিটাল সেটা হচ্ছে পাই স্টার 2py অ্যান্ড 2pz, যেটা অ্যাটমিক অরবিটালের থেকে এনার্জি বেশি, সেই কারণে ডাইঅক্সিজেন ইজ রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু ডাইনাইট্রোজেন হুইচ ইজ হাইলি ইনার্ট। তাই এভলিউশন কিন্তু একেই চয়েস করেছে, কারণ ডাইঅক্সিজেনটা সহজে রেসপিরেশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। তাহলে এটা বোঝা গেল। ডাইঅক্সিজেন আমরা এক্সপেরিমেন্টে ওই ম্যাগনেট ডুবিয়ে দেখেছিলাম যে লিকুইড অক্সিজেন ওর সঙ্গে স্টিক করে যাচ্ছে ম্যাগনেটের সাথে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে এবং এমওটি কিন্তু ঘটনাটার এক্সপ্লানেশন দিচ্ছে। আচ্ছা, এবার দেখে নিই যে O2-র ক্ষেত্রে বন্ড অর্ডার কী হবে। হাফ ইন্টু কাউন্ট করা যাক। আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যায়, 2 - 2। এটা দেখি বন্ডিং আছে কত? 6টা, আর এখানে আছে 2টো, তাহলে 6 - 2, তাহলে 4/2 সেটা হবে 2। ডাইঅক্সিজেনের বন্ড আমরা ভিবিটি থেকে দেখেছি যে 2 হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে F2। F2-র ক্ষেত্রে কি হবে? F-এর ক্ষেত্রে হবে, ভিবিটি বলছে F বন্ড F হয়, তাহলে ফ্লুরিন 9, 1s2 2s2 2p5, তাহলে এটা হবে 2p5। আরও দুটো ইলেকট্রন বাড়লো, তাহলে এখানে পেয়ারিং হয়ে যাবে, এখানে পেয়ারিং হয়ে যাবে, তাহলে বন্ড অর্ডার কী হবে? হাফ ইন্টু 6 - 4, তাহলে 1.0 মিলে যাচ্ছে ভিবিটির সাথে। ভিবিটি বলছে বন্ড অর্ডার 1 হবে, সেটা মিলে যাচ্ছে। আর F2 কি পাচ্ছি? নো আনপেয়ার্ড ইলেকট্রন, সো ইট ইজ ডায়া। এক্সপেরিমেন্টালিও ডায়াম্যাগনেটিক পাওয়া যায়। নেক্সট হচ্ছে Ne2। Ne2-তে এনির অর্থাৎ নিয়নের কনফিগারেশন কি? 1s2 2s2 2p6,
অর্থাৎ 2p6, এটা 2p6, তাহলে আরও দুটো ইলেকট্রন পেলাম, সেটা চলে যাবে এখানে। অর্থাৎ এর বন্ড অর্ডার কী হবে, হাফ ইন্টু কত হলো 6 - 6, so it will be 0. তাহলে Ne2 will not exist as He2. He2 যেমন এক্সিস্ট করে না, নিয়ন সেটাও মনোঅ্যাটমিক হয়ে থাকে, এটা ডাইমার সম্ভব হয় না। বোঝা গেছে? এবার যদি ডায়াম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিজম বলে, তাহলে এটা তো মনোঅ্যাটমিক, তাহলে এটা দেখতে হবে এখানে সব পেয়ার্ড, সো ইট ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা NO2 দিয়ে সমস্ত ঘটনাটা এক্সপ্লেন করতে পারলাম। এখন এটা ছাড়াও আরও অনেক জিনিস আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। আপাতত একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে কম্পেয়ার দ্য বন্ড অর্ডার, bond length, bond strength of O2, O2 plus, O2 minus, O2 2 minus with the help of MOT। অর্থাৎ মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের সাহায্যে O2, O2 প্লাস, O2 মাইনাস এবং O2 2 মাইনাস এই চারটে স্পিসিজের বন্ড অর্ডার বের করতে হবে প্রথমে। বন্ড অর্ডার বেরিয়ে গেলে তার পরেরগুলো সহজ। আমরা জানি যে ট্রিপল বন্ডের বন্ড লেন্থ হচ্ছে লেস দ্যান ডবল বন্ড, লেস দ্যান সিঙ্গেল বন্ড। অর্থাৎ মোর দ্য বন্ড অর্ডার, লেস উইল বি দ্য বন্ড লেন্থ। যত বন্ধন ক্রমটা বাড়বে, তত বন্ধন দৈর্ঘ্য কম হবে। সিগমা লম্বা হয়, ডবল বন্ড তার থেকে ছোট হয়, ট্রিপল বন্ড তার থেকে ছোট হয়। তাহলে মোর দ্য বন্ড অর্ডার, লেস উইল বি দ্য বন্ড লেন্থ। আর বন্ড স্ট্রেংথ কী হবে, আমরা ছোটোবেলায় শিখেছি যে একটা লাঠিকে ভাঙতে যে শক্তির প্রয়োজন হয়, 10টা লাঠিকে ভাঙতে তার থেকে বেশি শক্তির প্রয়োজন হয়। খুব সহজ, এটা আমরা নীতি গল্পে পড়েওছি। তাহলে এটাকে ভাঙা কঠিন, তার থেকে এটা সহজ, তার থেকে এটা সহজ। তাহলে বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি সেটা কি হবে, ট্রিপল বন্ড গ্রেটার দ্যান ডবল বন্ড গ্রেটার দ্যান সিঙ্গেল বন্ড। অর্থাৎ মোর দ্য বন্ড অর্ডার, মোর উইল বি দ্য বন্ড এনার্জি অর বন্ড স্ট্রেংথ। তাহলে বন্ড অর্ডারটা পেয়ে গেলে আমি বন্ড লেন্থ বলে দিতে পারবো, বন্ড স্ট্রেংথ বলবো। বন্ড অর্ডারের সঙ্গে বন্ড স্ট্রেংথটা একই রকম হয় অর্ডারটা। অর্ডার অফ বন্ড অর্ডার অ্যান্ড অর্ডার অফ বন্ড স্ট্রেংথ ইজ সেম, আর অর্ডার অফ বন্ড অর্ডার অ্যান্ড অর্ডার অফ বন্ড লেন্থ ইজ রিভার্স। তাহলে আমার কাজ হচ্ছে যে বন্ড অর্ডারটা বের করা, বন্ধন ক্রমটাকে বের করা। সেটা বের করার জন্য আমি এমওটি ডায়াগ্রামের হেল্প নেব। ঠিক আছে? তাহলে এই হোমওয়ার্কটা চেষ্টা করবি দেওয়ার। নেক্সট ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট, এই হোমওয়ার্কটা আমি সলভ করে দেবো, প্লাস একটা ইম্পর্ট্যান্ট জিনিস করাবো, সেটা হচ্ছে এমও অফ CO অর্থাৎ কার্বন মনোক্সাইড, মলিকুলার অরবিটাল treatment of CO molecule with the help of MOT and VBT। VBTটাও করবো কারণ ওটা করা হয়নি। তাহলে VBT and MOT treatment of CO। কার্বন মনোক্সাইড একটা ইন্টারেস্টিং মলিকিউল, এর VBT এবং MOT ট্রিটমেন্ট আমরা নেক্সট ভিডিওতে দেবো। ঠিক আছে, স্টে উইথ মি, থ্যাংক ইউ।